আমরা বাঙালি জাতি পাড়ায় খেলি পিট্টু, আর রনে বনে ইউনিয়নে পাজামাতে কিট্টু। কি লাইনগুলো খুব শোনা শোনা লাগছে? আচ্ছা দাঁড়ান, আর একটু সহজ করে দিচ্ছি। আমার ভিনদেশি তারা একা রাতেরই আকাশে, তুমি বাজালে এক তারা আমার চিলে কোঠার পাশে। বলুন তো কোন ব্যান্ডের কথা হচ্ছে? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের ভিডিও নেপথ্যে রয়েছে বাঙালির সেই বিখ্যাত ব্যান্ড চন্দ্রবিন্দু। মায়ের মতো ভালো প্রেমিকা হোক বা পলিটিক্যাল স্যাটায়ার, যে কোনো টপিকেই সুরে তালে আর কথায় মিলিয়ে গান বাঁধতে সিদ্ধহস্ত চন্দ্রবিন্দু আপাতত ব্যান্ড থেকে হয়ে উঠেছে একখানা ব্র্যান্ড। তবে কিভাবে ৮০-র দশকের শেষের কয়েকজন তরুণের বাংলার গানের জগতে স্বাদ বদলের ইচ্ছেই বাঙালিকে উপহার দিল চন্দ্রবিন্দুর মতো একখানা ব্যান্ড? নমস্কার বন্ধুরা, আজকে শোনাবো সেই জনপ্রিয় বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দুর ৩৫ বছরের উত্থানের কাহিনী, যার পথ চলা শুরু হয়েছিল ১৯৮৯ সালে। ছোটদের কবি সুকুমার রায়ের ননসেন্স বইয়ের হজবরল ছড়ার থেকে অনুপ্রাণিত হয়ে ব্যান্ডের সদস্যরা নিজেদের আধুনিক রক ব্যান্ডের নাম দিয়েছিলেন চন্দ্রবিন্দু। বছরের পর বছর ধরে বাংলার সমসাময়িক সঙ্গীত, জীবনমুখী গানের ধারণা পরিবর্তনে এই বাংলা ব্যান্ডটি উল্লেখযোগ্য অবদান রেখেছে। ১৯৯৭ সালে তাদের প্রথম প্রকাশ হওয়া আর জানি না অ্যালবামের হাত ধরে শুরু হয় এই রোলার কোস্টার রাইড, আর আজও তা অব্যাহত রয়েছে তালোবাসার হাত ধরে। অনিন্দ, উপল ও চন্দ্রী, এই তিন বন্ধুর যুগলবন্দি ৯০-এর দশকের গোড়ায় বাঙালির টিনেজ ও কলেজ পড়ুয়া ছেলে ছোকরাদের দিল এক নতুন গানের স্বাদ। তবে সদ্য তৈরি এক ব্যান্ডের গান সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া কি এতই সোজা? ব্যান্ডের প্রথম অ্যালবাম আর জানি না তৈরির কথা ও তার সাথে জড়িত বিশেষ ঘটনা নিজেরাই শেয়ার করেছেন অনিন্দ ও উপল। প্রথম অ্যালবাম আর জানি না প্রযোজনার সময় অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছিল তাদের। যখন প্রথম অ্যালবাম তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়, তখন অ্যালবাম কোম্পানির কাছে পৌঁছানোর জন্য ডেমো ক্যাসেট তৈরি করতে হতো। ৩৫ বছর আগে এত অত্যাধুনিক প্রযুক্তিও ছিল না। তারপর রিভার্ব যোগ করাও ছিল বেশ কঠিন ও কষ্টসাধ্য। নির্দিষ্ট তারিখের মধ্যেই সাউন্ড মিক্সারের সাহায্যে ডেমো তৈরি করতে হয়েছিল। ব্যান্ডের সদস্যদের কাছে দুটি ক্যাসেট রেকর্ডার থাকত। একটি রেকর্ডারে রেকর্ড করা হতো এবং অন্যটিতে গান বাজত। উপল রানিং ট্র্যাকের উপরে গান গাইতেন, কিন্তু একই সময় দুটো বাদক বাজানো যেত না এবং তাদের স্কেলও চেঞ্জ করতে হতো। রিভার্ব যোগ করার জন্য তারা বাথরুমের ভিতরে গিয়ে গান গাইতেন ও রেকর্ডিং করতেন। শেষমেশ এটি ১৯৯৭ সালে প্রকাশিত হয়েছিল এবং শ্রোতাদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল। যাই হোক, হঠাৎ করেই মহিনের ঘোড়াগুলি ব্যান্ডের গৌতম চট্টোপাধ্যায়ের নজরে পড়ে যায় চন্দ্রবিন্দু। তাদের গান শুনে তিনি রেকমেন্ড করেন আশা অডিওর কাছে। আশা অডিওর হাত ধরে তাদের দ্বিতীয় অ্যালবাম গাধা ১৯৯৮-তে প্রকাশিত হয়। চন্দ্রবিন্দুর প্রথম পাবলিক লাইভ শো কলকাতার রবীন্দ্র সদনের কাছে জ্ঞানমঞ্চে হয়েছিল। এই দুটির পরে এখনকার তালোবাসা সহ মোট ৮টি অ্যালবাম বেরিয়েছে, মানে ৩৫ বছরের মোট 10টা অ্যালবাম হল ত্বকের যত্ন নিন, চ, ডাকনাম, জুজু, হুলাবিলা, ইউএ, নয় এবং তালোবাসা। মূলত গানের ক্যাচি লিরিক্স হল চন্দ্রবিন্দুর শক্তিশালী ইউএসপি। গানের কথা প্রায়শই হাসিতে ভরপুর এবং কখনো কখনো গুরুতর হাসির আন্ডারটোনকে ব্যবহার করেই গান করেন গায়করা। ব্যান্ডের জনপ্রিয় গানগুলো সম্পর্কে উপল বলেছেন, জীবনের রূপককে হাসির মাধ্যমে তারা প্রকাশ করে ব্যবহার করে। বন্ধু তোমায়, মনে এবং জড়ি বলো হাঁ, এর মতো গানগুলোর কথা অডিয়েন্সদের কাছে এখনও প্রিয়। গীতগোবিন্দ এবং দুনিয়া.com-এর মতো গানে ব্যঙ্গ করে রাজনীতির উল্লেখ করা অথবা বৈষ্ণব পদাবলীর জটিল লাইনের সহজ ব্যবহার করা এক এবং একমাত্র চন্দ্রবিন্দুই পারে। ব্যান্ডের গান লেখার কাজ অনিন্দ এবং চন্দ্রিলি শুরু করে। সাধারণ শব্দ যেমন লোডশেডিং বা ঘুমপাড়ানি গানের মতো গান শ্রোতারা সাধারণত প্রাসঙ্গিক ঘটনার সাথে রিলেট করতে পারেন। আদরের নৌকা নামে একটি গান রয়েছে, যেটা আসলে প্রেমের গান, কিন্তু মানুষ হয়তো ভাববে এতে কলকাতা শহরের কথা বলা হচ্ছে। তবে এটি মূলত প্রেমের গীতিনাট্য, যা অপ্রত্যাশিত প্রেমের কথা বলেছে। মূলত গানের ক্যাচি লিরিক্সই হল চন্দ্রবিন্দুর গানের একমাত্র শক্তিশালী ইউএসপি।
গানের কথা প্রায়শই হাসিতে ভরপুর এবং কখনো কখনো গুরুতর হাসির আন্ডারটোনকে ব্যবহার করেই গান করেন গায়করা। ব্যান্ডের জনপ্রিয় গানগুলোর সম্পর্কে উপল বলেছেন, জীবনের রূপককে হাসির মাধ্যমে তারা প্রকাশ করে ব্যবহার করে। বন্ধু তোমায়, মনে এবং জড়ি বলো হাঁ এর মতো গানের কথা অডিয়েন্সদের কাছে এখনও প্রিয়। গীতগোবিন্দ এবং দুনিয়া.কমের মতো গানে ব্যঙ্গ করে রাজনীতির উল্লেখ করা অথবা বৈষ্ণব পদাবলীর জটিল লাইনের সহজ ব্যবহার করা এ এক এবং একমাত্র চন্দ্রবিন্দুই পারে। ব্যান্ডের গান লেখার কাজ অনিন্দ এবং চন্দ্রিলি শুরু করেন। সাধারণ শব্দ যেমন লোডশেডিং বা ঘুমপাড়ানি গানের মতো গান শ্রোতারা সাধারণ প্রাসঙ্গিক ঘটনার সাথে রিলেট করতে পারেন। আদরের নৌকা নামে একটি গান রয়েছে যেটা আসলে প্রেমের গান, কিন্তু মানুষ হয়তো ভাববে এতে কলকাতা শহরের কথা বলা হচ্ছে। তবে এটি মূলত প্রেমের গীতিনাট্য, যা অপ্রত্যাশিত প্রেমের কথা বলেছে। জুজু অ্যালবামের একটি গান যা বারবার মনে পড়ে তা হলো এইটা তোমার গান, যে গানটার মধ্যে অন্যরকম একটা আন্তরিকতা ছিল। অনিন্দর গাওয়া এই গানে এমন কিছু কথা রয়েছে যা নিটোল প্রেমের এক কল্পনা। রক্ত ঝলমল, তোমায় দিলাম এই খাতার ভাঁজে গাছের পাতার নাম। চন্দ্রবিন্দু তাদের হাস্যবোধ এবং অ্যালবামগুলির অদ্ভুত অদ্ভুত নামের জন্য বিখ্যাত। আপনারা খেয়াল করে দেখেছেন হয়তো তাদের অ্যালবামের নামগুলিও অন্যরকম ও তার মানেগুলোও অবাক করার মতো। তা সে ত্বকের যত্ন নিন হোক বা হুলাবিলা অথবা জুজু, নামগুলি আপনাকে হাসিয়ে ছাড়বে। ত্বকের যত্ন নিন গানটি অনিন্দ লিখেছিলেন এবং অ্যালবামের নামটি সেখান থেকেই এসেছে। নাম বা কথা শেষ পর্যন্ত ফাইনাল করেন চন্দ্রিল বা অনিন্দই, তখন বাকিরা পরামর্শ দেয়। আর যখন বিন্যাসের কথা আসে তখন চূড়ান্ত সিদ্ধান্ত শিবু বা সুরজিতের। যেহেতু উপল একজন ডিজাইনার, তাই অ্যালবামের কভারগুলি উনি নিজেই তৈরি করেন। বরাবরই চন্দ্রবিন্দুর ব্যান্ড সদস্যরা একে অপরকে অনুপ্রাণিত করে এসেছেন। ব্যান্ড তৈরি হবার পর তাদের এই বন্ধুত্ব তাদের এক ছন্দে বেঁধেছে। ছোটবেলা থেকে উপল যেমন লোকগীতি শুনতে পছন্দ করেন, অনিন্দ আবার বিটলস বেশি পছন্দ করেন, সুরজিৎ পাঙ্ক সঙ্গীত এবং ব্লুজ পছন্দ করেন। তাই গানের ব্যাপারে ওরা একে অপরকে অনেকটাই বেশি প্রভাবিত করেন। বিভিন্ন ধরনের গান শুনতে গিয়ে তারা সুরের ক্ষেত্রে সাহস করে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন। ব্যান্ডের কভারগুলোর ডিজাইনেও বৈচিত্র্য দেখা যায়। কীর্তন, রক অ্যান্ড রোল, ব্লুজ থেকে শুরু করে ক্যালিপসো। চন্দ্রবিন্দু অনেক শব্দের গান তৈরি করেছেন। তাদের গানে কেবল ব্যঙ্গই নয়, বরং রোম্যান্স এবং প্রকৃতির প্রতি ভালোবাসাও রয়েছে। দলে যেহেতু উপল ও অনিন্দই একমাত্র যারা গান লেখেন, তাদের চিন্তা ভাবনার বিভিন্ন দিক গানের মাধ্যমে বেরিয়ে এসেছে। আর হ্যাঁ, খুব সম্প্রতি গত বছরের একদম শেষের দিকে তাদের হাতে গরম 10 নম্বর গানের অ্যালবাম বাঙালির ড্রয়িং রুমে এসে পৌঁছে গেছে। 12 বছরের দীর্ঘ বিরতির পর 2024-এর 30শে ডিসেম্বর চন্দ্রবিন্দুর 10 নম্বর গানের অ্যালবাম তালোবাসা রিলিজ করেছে। প্রথমে লিমিটেড এডিশনে মোট 350টি রেকর্ড প্রকাশ করা হবে ব্যান্ডের তরফে। অ্যালবামটির গানগুলোতে রয়েছে আমাদের সমাজের রোম্যান্স, ব্যঙ্গ, হাসি, যেগুলো আগাগোড়াই চন্দ্রবিন্দুর গানের সিগনেচার স্টাইল। তালোবাসা নামে স্পেশাল এই অ্যালবামে রয়েছে উপল অনিন্দর 100তম গান। উপলের কথা অনুযায়ী এই অ্যালবামে থাকা কিছু গান 5-6 বছর আগে তৈরি করা সত্ত্বেও শ্রোতাদের জন্য অ্যালবাম রিলিজ করতে 12 বছর লেগে গেল, কারণ তারা অন্যান্য কাজে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিলেন। দলের সদস্যদের মধ্যে কেউ ম্যাগাজিন চালাচ্ছেন, কেউ সিনেমা বানাচ্ছেন, তো কেউ একজন সিনেমার জন্য গান তৈরি করছেন। তাই সময়সূচি মিলিয়ে গানগুলোর মিক্স, রেকর্ড এবং ফাইনাল রূপ দেওয়ার জন্য তাদের আলাদা করে সময় দেওয়াটা খুব কঠিন হয়ে পড়েছিল। উপল আরও জানিয়েছেন যে তাদের প্রায় 10টা গান এখনও তৈরি করা রয়েছে, যা দিয়ে আরও একটি অ্যালবামের পরিকল্পনা করা যেতেই পারে। মোহিনীর ঘোড়াগুলির পরে এটি প্রথম ব্যান্ড যা একটি এলপি প্রকাশ করেছে। আসলে উপলের পরামর্শে এই রেকর্ড বের করার উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও একটি রেকর্ড তৈরি করতে গেলে বেশ ভালো রকমই খরচা হয়। এছাড়াও বেশিরভাগের বাড়িতে রেকর্ড প্লেয়ার বা টার্ন টেবিলও থাকে না। তা সত্ত্বেও চন্দ্রবিন্দুর সদস্যদের আন্তরিক ইচ্ছা ছিল তালোবাসা অ্যালবামটি শ্রোতারা মন থেকে অনুভব করবার সাথে সাথে তার স্মৃতিচিহ্ন তাদের ড্রয়িং রুমে থেকে যাক, হাতে নিয়ে নতুন গানের টাটকা গন্ধ অনুভব করুক। তাই এই অ্যালবামটির ভিনাইল রেকর্ড প্রকাশ করেছেন তারা। বিভিন্ন অ্যাপ ও
ওয়েব প্ল্যাটফর্ম ছাড়াও এটির রেকর্ড শ্রোতারা স্মৃতি হিসেবে ধরে রাখতে পারবেন। 100 নম্বর গানের অ্যালবাম নিজেদের কাছে রাখতে পারবেন। যদিও এর আগে 9টি অ্যালবামের সিডি বেরিয়েছিল। 10 নম্বর এই অ্যালবামে এই ব্যান্ড সিগনেচার স্টাইল এবং নতুন ফরম্যাট নিয়ে ফিরে এসেছে। চন্দ্রবিন্দু সাধারণত প্রচুর ইলেকট্রনিক শব্দ ব্যবহার করে, তবে এতে অ্যানালগ শব্দ ব্যবহার করা হয়েছে। জয় সরকার হারমোনিয়াম বাজিয়েছেন, প্রবুদ্ধ ব্যানার্জি গিটারে সাহায্য করেছেন, সৌপ্তিক বেহালা বাজিয়েছেন এবং বিশু তবলা এবং অন্যান্য বাদ্যযন্ত্র বাজিয়েছেন, যা এই অ্যালবামটিকে আগের অ্যালবামগুলোর থেকে আলাদা করেছে। ইউটিউব, স্পটিফাই এবং অ্যাপেল এই 3টি মিউজিক অ্যাপ থেকে আপনি অ্যালবামটি শুনতে পারবেন। তালোবাসা এর প্রচ্ছদটি প্রথমে উপল ডিজাইন করেছিলেন, কিন্তু যেহেতু পূর্ববর্তী বেশিরভাগ প্রচ্ছদ তিনিই ডিজাইন করেছেন, তাই তিনি চন্দ্রিলকে স্টাইলিস্টিক সাদৃশ্য এড়াতে কয়েকটি স্ট্রোক আঁকতে বলেছিলেন এবং চন্দ্রিল রাজিও হন। চন্দ্রিলের শিল্পকর্ম আলাদা রকমের। যদিও উপল প্রচ্ছদটি ডিজাইন করেছেন, ডিসিং প্লেসমেন্ট, ক্যালিগ্রাফির পাশাপাশি পিছনের প্রচ্ছদ এবং জ্যাকেটের ভাঁজ এবং ভিতরের প্রচ্ছদের মূল শিল্পকর্মটি কিন্তু চন্দ্রিলের নিজের হাতে করা। উপল এই সমস্ত শেয়ার করেছেন তার সাম্প্রতিক একটি ইন্টারভিউতে। আপনি চন্দ্রবিন্দুর সদস্য বলতে অনিন্দ, উপল বা চন্দ্রিলকে চিনলেও ব্যান্ডে আরও অনেক সদস্য রয়েছেন। যেমন গিটার বাজান সুরজিৎ মুখার্জি, বেসের দায়িত্বে রয়েছেন অরূপ পোদ্দার, কিবোর্ডের ডিপার্টমেন্টে রয়েছেন শিবব্রত বিশ্বাস ওরফে শিবু, ড্রামসের ঝিনচাক বাজনা বাজানোর দায়িত্বে রাজশেখর কুণ্ডু, সৌরভ পারকাশন সামলান, তীর্থঙ্কর জটিল সাউন্ডের অস্ত্রোপচার করেন, মানে সাউন্ড ডিজাইনার আর কি। চন্দ্রবিন্দুর প্রাক্তন সদস্যদের মধ্যে রয়েছেন সুব্রত লোধ, সুব্রত ঘোষ, সুখেন্দু, শুভেন্দু, দেবপ্রিয়, টনি, লিন্টু, শান্তনু, অরিন্দম, সুরকার প্রীতম, দ্রোণ আচার্য, রিজু, চণ্ডী ঘোষ ও গায়িকা লোপামুদ্রা মিত্র। সম্প্রতি এই ব্যান্ড আন্তর্জাতিকভাবে শো করা শুরু করেছেন, যার মধ্যে লন্ডনে কলকাতা ভিত্তিক চাইল্ড ইন নিড ইনস্টিটিউটের সহায়তায় একটি পরিবেশনাও করেছেন। চন্দ্রবিন্দু সিনি আশার অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর। বাংলায় গত 30 বছরে বহু নতুন নতুন ব্যান্ড এসেছে ও হয়তো সময়ের অতলে হারিয়েও গিয়েছে, তবে চন্দ্রবিন্দু থেকে গিয়েছে বাঙালি ছেলেমেয়েদের কাছে নস্টালজিয়া হয়ে। আর সেই উন্মাদনা আজও চোখে পড়ে চন্দ্রবিন্দুর বিভিন্ন কনসার্টে। আজও প্রেম নিবেদন হোক কিংবা বন্ধুদের আড্ডা, কান পাতলেই শোনা যায় চন্দ্রবিন্দুর গানের লাইন। তাই বহু বছর পরে চন্দ্রবিন্দু নতুন অ্যালবাম নিয়ে ফিরে এলেও একটুও ভাটা পড়েনি সেই জনপ্রিয়তায়। আচ্ছা, আপনার পছন্দের চন্দ্রবিন্দুর গান কোনটি? কমেন্টে জানান আমাদেরও। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পডকাস্ট। এখন ইউটিউব ছাড়াও আমাদের পেয়ে যাবেন বিভিন্ন পডকাস্ট চ্যানেল, যেমন গুগল পডকাস্ট, স্পটিফাই ইত্যাদিতেও। শুনতে থাকুন, শোনাতে থাকুন, শোনো না।